গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। অধ্যায়টির নাম হলো ভৌত আলোক বিজ্ঞান। আমাদের এর আগে যে অধ্যায়টি শেষ হয়েছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, এই অধ্যায়ের উপর আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি। এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, গাণিতিক সমস্যাবলী সমাধান করা হয়েছে, এগুলো তোমরা বাসায় ভালোভাবে দেখবে, কারণ জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আজকে আমরা নতুন অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান এর উপর প্রথম ক্লাস, এবং মোট আমাদের ক্লাস সংখ্যা হবে 26। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করছি। শুরুতেই আমরা আলোচনা করব তাড়িৎচুম্বক তরঙ্গ। আমরা জানি যে তরঙ্গ বিভিন্ন প্রকার রয়েছে, তার মধ্যে একটি হলো তাড়িৎচুম্বক তরঙ্গ। তো একটু দেখো এখানে যে দুইটি তরঙ্গ, তড়িৎ আর চৌম্বক, এখানে দুইটি বিষয় রয়েছে। তাড়িৎচুম্বক তরঙ্গের সংজ্ঞাটি কী হবে? যে তরঙ্গ শূন্য স্থান দিয়ে আলোর দ্রুতিতে গতিশীল। এখানে যে দ্রুতি বলতে কি বেগ, আলোর বেগে গতিশীল। যে তরঙ্গ শূন্য স্থান দিয়ে আলোর দ্রুতিতে গতিশীল, যেখানে তড়িৎ ও চৌম্বক আলোড়ন পরস্পর লম্ব এবং এরা উভয়ই তরঙ্গ সঞ্চালন অভিমুখের সাথে লম্ব থাকে, তাকে বলা হয় তাড়িৎচুম্বক তরঙ্গ। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পরের সাথে কিভাবে থাকে? লম্বভাবে থাকে। তাহলে যে তরঙ্গ শূন্য স্থান দিয়ে আলোর দ্রুতিতে গতিশীল, তাই না, যেখানে তড়িৎ ও চৌম্বক আলোড়ন পরস্পর লম্ব এবং এরা উভয়ই তরঙ্গ সঞ্চালন অভিমুখের সাথে লম্ব থাকে, তাকে তাড়িৎচুম্বক তরঙ্গ বলে, তাই না? আচ্ছা, তো এখানে উদাহরণ হিসাবে আমরা একটি চিত্র এখানে দিয়েছি, দেখো। এটি হলো তাড়িৎচুম্বক তরঙ্গর পরে আমরা আলোচনা করব পয়েন্টিং ভেক্টর নিয়ে। তো পয়েন্টিং ভেক্টর কাকে বলে? পয়েন্টিং ভেক্টর এখানে পয়েন্টিং ভেক্টরের চিত্রটি একটি দেখো, যে পয়েন্টিং ভেক্টরটি এখানে কিভাবে দেখানো হয়েছে। এখানে তড়িৎ ক্ষেত্র আছে, তাই না, আর চুম্বক ক্ষেত্র, তার মানে দুইটি ক্ষেত্রের সমন্বয়, তাই না, দুইটি ক্ষেত্রের সমন্বয় এখানে পয়েন্টিং ভেক্টর এটি তৈরি হয়ে থাকে। এখানে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, তাই না, ঠিক আছে। আর এখানে লম্বভাবে আছে, লম্বভাবে যেগুলো আছে সেগুলো হলো কি তড়িৎ ক্ষেত্র, তাই না, আর অনুভূমিকভাবে যেগুলো আছে সেগুলো কি চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, তো আমরা এখানে দেখো কিছু ইকুয়েশন দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করেছি। এখানে পয়েন্টিং ভেক্টর এস ইকুয়াল টু 1/ε0 ই ইন্টু বি, বা এস ইকুয়াল টু, যদি আমরা এখানে এস ইকুয়াল টু লিখি ই বি বাই মিউ নট। আচ্ছা, এখন বি ইকুয়াল টু আবার এইচ ইকুয়াল টু কী লেখা যায়? বি বাই মিউ নট। তাহলে বি বাই মিউ নটের পরিবর্তে আমরা কী লিখতে পারি? ইএইচ। এখানে এস দ্বারা পয়েন্টিং ভেক্টর সূচিত করা হয়, আর ই দ্বারা তড়িৎ ক্ষেত্র এবং বি দ্বারা হলো চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। তাহলে পয়েন্টিং ভেক্টরের সমীকরণটি হলো এস ইকুয়াল টু ইএইচ। এখানে মিউ হচ্ছে শূন্য স্থানের চৌম্বক প্রবেশ্যতা, এবং অন্য কোনো মাধ্যম হলে এইচ হবে বি বাই মিউ। অর্থাৎ কি বলছে?
এইচ ইকুয়াল টু আমরা নর্মালি কি জানি, বি বাই মিউ নট। ঠিক আছে, মিউ নট হচ্ছে শূন্যস্থানের চৌম্বক প্রবেশ্যতা। অন্য কোনো মাধ্যম হলে এখানে মিউ নটের পরিবর্তে হবে মিউ, অর্থাৎ এইচ ইকুয়াল টু আমরা কি লিখব, এইচ ইকুয়াল টু হবে বি বাই মিউ। আচ্ছা, তরঙ্গ কাকে বলে? এই তরঙ্গ এর আগেও আমরা আলোচনা করেছি তরঙ্গ, আজকে আবার নতুন করে আবার একটু আলোচনা করব যে তরঙ্গ কাকে বলে। যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় শুধুমাত্র শক্তি সঞ্চারিত করে, মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, তখন এই তখন এই আন্দোলনকে বলা হয় তরঙ্গ, তাই না? যে পর্যায়বৃত্ত আন্দোলন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, যাওয়ার সময় শুধুমাত্র কি স্থানান্তরিত করবে, শক্তি, কণাগুলোকে স্থানান্তরিত করবে না, তখন তাকে কি বলা হবে, তরঙ্গ। আমরা উদাহরণ হিসাবে যখন পানিতে ঢেউ হয়, তাই না, যে তরঙ্গটা আমরা দেখতে পারি, পানিতে ঢেউ হয়, এই ঢেউ হওয়ার সময় শক্তি অর্থাৎ আন্দোলনটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কিন্তু পানির যে কণাগুলো আছে সেগুলো জায়গায় থাকে, শুধু আপ ডাউন অর্থাৎ উঁচু নিচু হয়, তাই না, কণাগুলো স্থানান্তরিত হয় না। তো এখানে তরঙ্গের বিভিন্ন প্রকারভেদ আছে। আমরা সাধারণত তরঙ্গকে দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? তরঙ্গকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। কি কি সেই তরঙ্গগুলো? একটা হলো অনুপ্রস্থ তরঙ্গ, আরেকটি কি, অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ আরেকটি হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে তরঙ্গ সংজ্ঞাটি আমরা বুঝলাম। তার আগে অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে এটি নিয়ে একটু আলোচনা করব। অনুপ্রস্থ তরঙ্গটি কেমন হয়ে থাকে আমি একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করছি। অনুপ্রস্থ তরঙ্গ এমন হয়ে থাকে, তাই না, এইভাবে অনুপ্রস্থ তরঙ্গ হয়ে থাকে। তাহলে এখানে একটি তরঙ্গ শীর্ষ, এটাকে বলা হয় তরঙ্গপাত। তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত। তা অনুপ্রস্থ তরঙ্গ একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এখানে কাকে বলে? একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এর সাথে জড়িত আছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কাকে বলে? এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হবে তাকে বলা হয়, তাকে কি বলা হয়? কম্পাঙ্ক। তাহলে আমরা ধরো যে জানি যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর পর্যায়কাল হচ্ছে টি। তো পর্যায়কাল মানে কি? একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেটি হলো পর্যায়কাল। এখন টি সেকেন্ডে তাহলে কয়টা পূর্ণ কম্পন সম্পন্ন হয়? একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয় টি সেকেন্ডে। তা আমরা কম্পাঙ্কের যে সংজ্ঞা জানি সেটা হলো এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হয়, তাই না? তাহলে আমি লিখতে পারি টি সেকেন্ডে পূর্ণ কম্পন সম্পন্ন হয় একটি, টি সেকেন্ডে পূর্ণ কম্পন সম্পন্ন হয় একটি, অর্থাৎ এক সেকেন্ডে পূর্ণ কম্পন সম্পন্ন হবে কত? 1/t। তাহলে এই 1/t অর্থাৎ এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/t। এটা হলো কম্পাঙ্কের সাথে পর্যায়কালের একটা সম্পর্ক, তাই না? এফ ইকুয়াল টু 1/t। আচ্ছা, তাহলে তরঙ্গ মুখ, এখানে তরঙ্গ মুখ, তরঙ্গের আরও প্রকারভেদ আছে, সেগুলো আমরা হয়তো নেক্সটে আলোচনা করব। কোনো তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে তরঙ্গ মুখ বলে, তাই না? মুখ বলতে আমরা নর্মালি যেটা বুঝি, এখানে কিন্তু বিষয়টি সেটি নয়, তাই না? কোনো তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন। এখানে সমদশা বলতে কি বোঝায়? আমরা এখানে যে কথাটি ব্যবহার করছি সমদশা, তাই না? এখানে অর্থাৎ কোনো তরঙ্গের সামগ্রিক অবস্থাটা কি, তাই না? কোনো তরঙ্গের সামগ্রিক অবস্থাটা কি যে কোনো মুহূর্তে, সেটাই হলো তার দশা। তো এখানে কোনো তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে বলা হয় তরঙ্গ মুখ। এখানে চিত্রে দেখো একটা তরঙ্গ মুখ
একটা তরঙ্গ এখানে গোলাকৃতির একটা তরঙ্গ, এখানে তরঙ্গ মুখটা কেমন, এটা দ্বারা কি বোঝাচ্ছে? তরঙ্গ মুখ, তরঙ্গ শীর্ষ। আমরা নর্মালি যদি এখানে একটি তরঙ্গ আঁকি, হ্যাঁ, তরঙ্গ শীর্ষ কোনটা? এটা হলো তরঙ্গ শীর্ষ, তাই না? আর তরঙ্গ পাত বলছিলাম যে এই যে এখানে হলো তরঙ্গ পাত, তাই না? তরঙ্গ পাত বা তরঙ্গ খাঁজ, তরঙ্গ খাঁজ, খাঁজ নিচেরটাকে বলা হয় তরঙ্গ খাঁজ। আচ্ছা, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ খাঁজ, তরঙ্গ পাত, এগুলো আমরা মোটামুটি বুঝলাম। আচ্ছা, এটা হলো একটা গোলীয় তরঙ্গমুখ, এটা গোলাকৃতি না, এটা হলো একটা গোলীয় তরঙ্গমুখ। তাহলে তরঙ্গমুখের সংজ্ঞাটি কি বললাম? কোনো তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে বলা হয় তরঙ্গমুখ। হাইগেন্স, উনি বিখ্যাত একজন বিজ্ঞানী, হাইগেন্স, উনি একটি সূত্র প্রদান করেছেন, যে সূত্র দিয়ে আমরা আলোর যে ধর্ম আছে, কি ধর্ম আছে আলোর, যে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, তাই না, ব্যতিচার ইত্যাদি আছে। তো আলোর কিছু ধর্ম ব্যাখ্যা করা যায় হাইগেন্সের নীতির সাহায্যে, তাই না? তো হাইগেন্সের নীতিটা কি সেটা আগে জানতে হবে, যে কোনো তরঙ্গ মুখের উপর প্রতিটি বিন্দু একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য হয়। আমরা যদি একটা তরঙ্গ মুখ নেই, এটা যদি একটা তরঙ্গ মুখ হয় এবং এর উপর যদি আমরা কিছু বিন্দু নেই, ঠিক আছে, এর উপর যদি কিছু বিন্দু নেই, এই একটা বিন্দু নিলাম, ঠিক আছে, তো এই প্রতিটি বিন্দু, কোনো তরঙ্গ মুখের উপর প্রতিটি বিন্দু একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করে। এই অনুতরঙ্গগুলো কি করে? মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়, এবং যে কোনো মুহূর্তে এই অনুতরঙ্গগুলোকে স্পর্শ করে যদি একটি সাধারণ স্পর্শক তল আঁকা যায়, তাহলে ওই স্পর্শক তলটি হবে ওই সময়ে ওই নতুন তরঙ্গমুখের অবস্থান। তার মানে তরঙ্গটা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, তার মানে তরঙ্গ মুখটাও সামনের দিকে যাচ্ছে। তো যে কোনো মুহূর্তে যদি আমরা তরঙ্গ মুখের অবস্থান চাই, তাহলে কিভাবে পাবো? এই অনুতরঙ্গগুলোকে স্পর্শ করে আমরা যদি একটি সাধারণ স্পর্শক তল আঁকি, তাহলে সাধারণ স্পর্শক তলটাই হবে অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের অবস্থান, নতুন তরঙ্গমুখের অবস্থান। আচ্ছা, এখানে একটি চিত্র দেখো, এখানে একটি চিত্র দেখো, এখানে একটি তরঙ্গ মুখের কথা বলা হয়েছে, এটি হলো একটা তরঙ্গ মুখ। এখানে কিছু ছোট ছোট কিছু এই যে বিন্দু, এই বিন্দুগুলো হলো এই বিন্দুগুলো হলো গৌণ তরঙ্গ। এই গৌণ তরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই গৌণ তরঙ্গগুলো বা অনুতরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো এইখানে আসার পরে আমরা যদি এইখানে এই তরঙ্গমুখটা এখানে এসে কেমন হবে, এখানে এসে কেমন হবে সেটা যদি দেখতে চাই, তখন আমাকে কি করতে হবে? এই যে যে অনুতরঙ্গগুলো আছে, এই অনুতরঙ্গগুলোকে স্পর্শ করে যদি আমি একটা সাধারণ স্পর্শক তল আঁকি, তাই না, এভাবে যদি একটা স্পর্শক তল আঁকি, তাহলে এই যে সাধারণ কমন যে স্পর্শক তল, এই কমন স্পর্শক তলটাই হবে নতুন তরঙ্গমুখের অবস্থান। ঠিক আছে, নতুন তরঙ্গমুখের অবস্থান। আচ্ছা, তাহলে তরঙ্গ মুখ তো মনে আছে, তাই না? কোনো তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথ, তার মানে তরঙ্গ মুখটা হলো এক প্রকার পথ। সুসংগত উৎস, আমরা যদি ব্যতিচার বা অন্য কোনো আলোর ধর্মকে দেখাতে চাই, তখন যে আলোর যে উৎসগুলো নেওয়া হবে, সে উৎসগুলোকে অবশ্যই সুসংগত উৎস হতে হবে। সে উৎসগুলো অবশ্যই সুসংগত উৎস হতে হবে। যদি সুসংগত উৎস না হয়, তাহলে আলোর ব্যতিচার ঘটবে না, তাই না? তো সুসংগত উৎস কাকে বলা হয়? দুইটি উৎস থেকে সমদশা বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যের দুটি আলোক তরঙ্গ নিঃসৃত হলে তাদের সুসংগত উৎস বলা হবে। অর্থাৎ আমরা এই দুটো উৎস যদি আমরা এই উৎস আর এটাকে এই দুটো উৎসকে
সুসংগত উৎস কিভাবে বলবো, যদি এই দুটো উৎস থেকে সমদশা বা নির্দিষ্ট দশা পার্থক্যের দুটো আলোক তরঙ্গ নিঃসৃত হয়, তাহলে এই উৎসগুলোকে সুসংগত উৎস বলা হবে। অর্থাৎ দুটি উৎস থেকে সমদশা বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যের দুটি আলোক তরঙ্গ নিঃসৃত হলে তাদেরকে বলা হয় সুসংগত উৎস। ব্যতিচার, আগে যে কথা বললাম যে ব্যতিচার ঘটতে হলে আমাদের অবশ্যই সুসংগত উৎস লাগবে, তাই না? তাহলে দুটি সুসংগত উৎস থেকে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে, আমরা এখানে যে শব্দটা ব্যবহার করেছি উপরিপাতন, এটা তোমরা বোঝো কিনা যে একটার উপর যখন একটা আপতিত হয়, তাই না? উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোর তীব্রতা বৃদ্ধি পাবে, অর্থাৎ কোনো বিন্দুতে কি উজ্জ্বল অবস্থার সৃষ্টি হবে, আবার কোনো বিন্দুর তীব্রতা হ্রাস পাবে। এর ফলে আলোক উজ্জ্বল ও অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। কোনো স্থানে বিন্দু থেকে বিন্দুতে আলোর তীব্রতার এই পর্যায়ক্রমিক যে হ্রাস বৃদ্ধি, এই হ্রাস বৃদ্ধিকেই বলা হয় ব্যতিচার। তার মানে এখানে ফার্স্ট যে কন্ডিশন ব্যতিচারের, যে উৎসগুলো সুসংগত উৎস থেকে নিঃসৃত হবে, তাছাড়া ব্যতিচার সৃষ্টি হবে না। হ্যাঁ, তার মানে এখানে দুই ধরনের ঘটনা ঘটে। হ্যাঁ, কোনো বিন্দুতে আলোর তীব্রতা বৃদ্ধি পায়, তখন ওই বিন্দুতে কি হয়, উজ্জ্বল অবস্থার সৃষ্টি হয়। আবার কোনো বিন্দুতে আলোর তীব্রতা হ্রাস পায়, তখন ওই বিন্দুতে কি সৃষ্টি হয়, অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। তার মানে ব্যতিচারে দুই ধরনের ঘটনা দেখা যায়। এই ঘটনার উপর নির্ভর করে ব্যতিচারকে দুই ভাগে ভাগ করা যায়, তাই না? আলোর তীব্রতার এই যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি, এটার উপর ডিপেন্ড করে ব্যতিচারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো গঠনমূলক ব্যতিচার, আর একটা কি ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার আর একটা হলো কি ধ্বংসাত্মক ব্যতিচার। ঠিক আছে, তার মানে ব্যতিচার কয় প্রকার? দুই প্রকার। আচ্ছা, ব্যতিচার দুই প্রকার, যথা এক নাম্বার হলো গঠনমূলক ব্যতিচার, দুই নাম্বার কি ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার কাকে বলে বলতে পারবে তোমরা? আগেই দেখলাম যে আলোর তীব্রতা বৃদ্ধি পাবে যে বিন্দুতে, তখন আলোক উজ্জ্বল অবস্থা, এটা হলো মূলত গঠনমূলক ব্যতিচার। তাহলে কি হবে, দুটি সুসংগত উৎস বা দুটি উৎস থেকে নিঃসৃত একই তরঙ্গ দৈর্ঘ্য বা প্রায় সমান বিস্তার বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোর তীব্রতা বৃদ্ধি পেলে, কোনো বিন্দুর আলোর তীব্রতা বৃদ্ধি পেলে তখনই কি হয়, গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে তরঙ্গদ্বয় অবশ্যই সমদশায় মিলিত হবে, তাই না? সমদশায় মিলিত না হলে তীব্রতা বৃদ্ধি পাবে না। তাহলে দুটি উৎস থেকে নিঃসৃত একই তরঙ্গ দৈর্ঘ্য এবং বিস্তারটা কেমন হবে, সমান বা প্রায় সমান বিশিষ্ট দুটি বিস্তার বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোর তীব্রতা যদি বৃদ্ধি পায়, তখন তাকে কি বলা হবে, গঠনমূলক ব্যতিচার। এই ক্ষেত্রে তরঙ্গদ্বয় সমদশায় মিলিত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ধ্বংসাত্মক ব্যতিচার না দেখে না পড়ে এই গঠনমূলক ব্যতিচারের সাহায্যে কি বলতে পারবে কি হবে তখন, যে দুটি উৎস থেকে নিঃসৃত একই তরঙ্গ দৈর্ঘ্য এবং সমান বা প্রায় সমান বিস্তার বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের উপরিপতনের ফলে কোনো বিন্দুর আলোর তীব্রতা হ্রাস পায়, তাই না? তখন সেটা হবে ধ্বংসাত্মক ব্যতিচার। আচ্ছা, আমরা একটু দেখি ধ্বংসাত্মক ব্যতিচারের সংজ্ঞাটা কী আছে। যে দুটি উৎস থেকে নিঃসৃত একই তরঙ্গ দৈর্ঘ্য বা প্রায় সমান বিস্তার বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোনো বিন্দুর আলোর তীব্রতা হ্রাস পেলে তখন অন্ধকার অবস্থার সৃষ্টি হয়, এটাই হলো গঠনমূলক ব্যতিচার। আর এক্ষেত্রে তরঙ্গদ্বয় কী হয়, বিপরীত দশায় মিলিত হয়, তরঙ্গ বিপরীত দশায় মিলিত হয়। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। তাহলে শুরু থেকে যদি বলে আমরা কি কি নিয়ে আলোচনা করলাম আজকে। শুরুতে আলোচনা করলাম তাড়িৎচুম্বক তরঙ্গ, তারপরে পয়েন্টিং ভেক্টর, তরঙ্গ কাকে বলে, তাই না? তারপরে হচ্ছে হাইগেন্সের নীতি, সুসংগত উৎস, ব্যতিচার, ব্যতিচারের প্রকারভেদ, হ্যাঁ, ধ্বংসাত্মক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার, এগুলো নিয়ে আলোচনা করলাম। যেহেতু আজকে চ্যাপ্টারটি শুরু করলাম নতুন করে, তাহলে সামনের ক্লাসে আরও থিওরি আলোচনা করা হবে। তা আজকে যতদূর আলোচনা করা হয়েছে, হ্যাঁ, এইগুলো তোমরা বাসায় ভালো করে পড়বে। তোমরা কোনোভাবেই
তোমাদের সময় নষ্ট করবে না, হ্যাঁ, সময়কে কাজে লাগাবে, বাসায় বসে তোমরা তোমাদের যে দায়িত্ব কর্তব্যবোধ আছে সেগুলো পালন করবে এবং সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য যাতে রক্ষা পায়, তোমরা বাসায় থেকে সেদিকে খেয়াল রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা রেখে আজকে শেষ করছি। ধন্যবাদ।